সাধারণ জনগণ আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে ছিল পুলিশ প্রশাসন, সবাই আপনাদের সাথে ছিল, ছাত্রলীগের বিশাল বাহিনী, বিশাল আওয়ামী লীগের নেতাকর্মী, মানে এত কিছু থাকার পরেও আপনারা এভাবে আপনাদেরকে একদম সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতাকর্মীদের। এটি কি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান? আপনি কি বিশ্বাস করেন যে জনগণ মানে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? জনগণ আমাদেরকে তাদের অবিশ্বাসের জায়গায় নিয়েছে? তাই নয় কি? তাছাড়া এরকম পতন কেন হলো আপনাদের? যেই বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং নানান নামে নানানভাবে মূলত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল মূল্যবোধকে নস্যাৎ করে দিয়ে আওয়ামী লীগকে কোনো অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না। এটি কোন ফ্যাসিবাদী? 90 থেকে 95% ভোট পড়েছে 6484টি কেন্দ্রে। এরকম কি আসলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেই মানে জনগণকে ডিসাইড করতে দেন? আপনি বলছেন কিভাবে ডিসাইড করবেন? সোজা রাস্তা একটাই, আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দেন। এই কথাটাই জনাব আব্দুর রহমান একই লাইন বিএনপি এতদিন বলেছে, মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন ঠিক একই লাইন বলেছে। এটা একটা অবৈধ সরকার। সুতরাং এমন একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হোক, সংকট তৈরি হোক, এটা কি আমাদের বাংলাদেশের মানুষের কাছে কাম্য? 50 থেকে 60 লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে, যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি। অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে না। আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে, আসলে আপনিও আছেন। ছাত্রদের হাতে তিনি বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছেন। আজকে সেই বই কোথায়? আজকে বিধবা ভাতা কোথায়? আজকে বয়স্ক ভাতা কোথায়? আজকে মুক্তিযোদ্ধা ভাতা কোথায়? যে সাপে দংশন করেছে সেই সাপেই বিষ নামাবে। বিষটা কিভাবে নামাবে? যদি বলি সেনাপ্রধানের ব্যর্থতা নাকি বেইমানি? সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বালাই নাই, সেখানে কি আপনি এই কথা আমাকে প্রশংসা করতেন? যদি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম, তাহলে কি আমার বীরত্বের পরিচয় আপনি পেতেন? বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়েছেন। সেটি কিভাবে সম্ভব হলো? মানে এটি তো একটা কঠিন। যে আমাদের মুক্তিযুদ্ধের পূর্বাপর ইতিহাসে একটি রাজনৈতিক অপশক্তি সবসময় সক্রিয় ছিল, যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে জীবন দিতে হয়েছিল 1975 সালের 15ই আগস্টে। এবং সেই একই অপশক্তির নানাবিধ কর্মপরিকল্পনা প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দীর্ঘ 21 বার জীবন মৃত্যুকে হাতে নিয়ে লড়াই করে অবশেষে তিনি 2096-তে একটি গণ আন্দোলনের মুখে খালেদা জিয়ার যেই কি বলে যে 15ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, সেই নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন। এবং তারপরেই আবার 2001 সালে আমাদেরকে ক্ষমতার থেকে বাইরে থাকতে হয়। এবং তারপরে 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে এবং সেই জোটকে তারা প্রাণের সকল উচ্ছ্বাস মিশিয়ে ভোট দেন এবং তিনি ক্ষমতায় আসেন। তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে সাংবিধানিক যেই ধারাবাহিকতা, সেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের উপর নিঃশর্ত আনুগত্য প্রকাশের অংশ হিসাবে তাকে নির্বাচন করতে হয়। এবং সেই নির্বাচনে তিনি বহুভাবে বিরোধী দলদের আহ্বান জানিয়েছেন। তিনি বারংবার নিশ্চয়তা প্রদান করেছেন, আশ্বস্ত করেছেন যে আপনারা নির্বাচনে আসলে এই নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করব। কিন্তু সেই জায়গায় দুঃখজনকভাবে হলেও সত্য যে বাংলাদেশের প্রধান যেই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করেনি।
এবং জনাব তারপরে আব্দুর রহমান, একটু ইন্টারাপ্ট করে আমাকে মাফ করবেন। নির্বাচন প্রসঙ্গে যখন বলছেন, আমি নির্বাচন প্রসঙ্গে একটু আলাদা সেগমেন্টেই কথা বলতে চাই। মানে এরকম নির্বাচনে আপনাদের আহ্বান করলে আপনারা কি সাড়া দিতেন? সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন, আপনারাও তো সেটাতে খুব সুবিধা বলেছেন বা খুব ভালো হয়েছে বা আপনারা যোগ দিচ্ছেন, তেমনটিও তো ছিল না। আমি নির্বাচন প্রসঙ্গে একটু আসবোই আপনার কাছে আলাদাভাবে। আমি এই কথাগুলো আমি শুধুমাত্র একটু শুরুতে আপনার কাছে অভ্যুত্থানের বিষয়ে আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছিলাম, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেটিকে বলছেন সেনাবাহিনীর যোগসূত্রটাও এখন আমরা শুনতে পাচ্ছি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান বলে তিনি আখ্যায়িত করছেন। আপনার ব্যাখ্যাটা একটু শুনতে চাই, এবং সেনাবাহিনীর যোগসূত্রটা আসলে কিভাবে আপনারা দেখছেন সেটা একটু জানতে চাই। আমি যে জন্য এই কথাগুলো আনছিলাম সেটি হলো যে এই যে 5ই আগস্টের একটা সামগ্রিক অপরাজনৈতিক শক্তির কি বলে যে একটা চক্রান্ত ষড়যন্ত্রের একটা পরিণতি হিসেবে 5ই আগস্টের সৃষ্টি হয়েছে, বা 5ই আগস্টের কি বলে যে একটা প্রেক্ষিত আমরা লক্ষ্য করলাম বা আমরা সেটিকে অবগত হলাম। আমি সেটিই বলছি যে এই রাজনৈতিক অপশক্তিগুলো দীর্ঘদিন ধরেই তাদের ফন্দি বলেন, ফিকির বলেন, ষড়যন্ত্র বলেন, চক্রান্ত বলেন, সব কিছু মিলে একটি সামগ্রিক বলবো, এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে তারা 5ই আগস্টে সেই বিবেচনায় তারা সফল হয়েছে, আমরা পরাজিত হয়েছি। সুতরাং এই জায়গায় আমি স্পষ্ট করেই বলি যে আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেভাবে বলেছেন সেটি তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমি এই ক্ষেত্রে যেটি বলতে চাই যে একটা সাংবিধানিক একটা সরকারকে সুরক্ষা দেবার জন্যে সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তারপর সামরিক বাহিনীর যারা শপথ নিয়েছিল সরকারের সুরক্ষা দেওয়া, সংবিধানকে সমুন্নত রাখার কথা বলে, আমি কথাটি ওভাবে না বলেও বলতে পারি যে তারা সেই দায়িত্বটুকু পালন করতে ব্যর্থ হয়েছেন, বা তারা সেই দায়িত্বটুকু তাদের কি বলে যে তারা পালন করেননি, এবং এই জায়গায় একটা বিশ্বাস ভঙ্গের বিষয় তো থাকে। এই বিশ্বাস ভঙ্গের কাজটা কি পুরো সেনাবাহিনীর, নাকি সেনাবাহিনীর কোনো পর্যায়ের বা বিশেষ কোনো জায়গা থেকে? পুরা সেনাবাহিনীর কথা তো অবশ্যই বুঝছে না। সেনাবাহিনীর কিছু কিছু অংশ, কিছু কিছু যারা এই সেনাবাহিনীকে নেতৃত্ব দেন, তাদের কথাই বলছি যে সেই জায়গাটায় তাদের দায়িত্বে যদি সতর্ক থাকতেন, সজাগ থাকতেন, তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে হয়তো এমন একটা পরিণতি দিকে আমরা নাও যেতে পারতাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এরকমটি বলছেন যে সেনাপ্রধান, প্রধানমন্ত্রী সুরক্ষার সব দায়িত্ব নিয়েছিলেন। আপনিও বলছেন যে যথাযথ দায়িত্ব তারা পালন করে না। আপনি কি মনে করেন, মানে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? এটা কি তাদের ব্যর্থতা, যদি বলি সেনাপ্রধানের ব্যর্থতা, নাকি বেইমানি? না, আমি কথাটিকে এইভাবেই বলবো যে আমি যে কথাটা বলে আসছিলাম যে একটা অপরাজনৈতিক শক্তির সামগ্রিক একটা সম্মিলিত চক্রান্ত, এবং সেই জায়গায় আরও কিছু উপাদান এখানে এই মাত্রায় যোগ হয়েছে, যেই উপাদানটি সৃষ্টি করবার জন্যে নানাভাবে নানান চক্রান্ত এবং দেশি বিদেশি শক্তিগুলো এর মধ্যে জড়িত ছিল, এবং সেই জড়িত থাকবার অংশ হিসেবেই হয়তো আজকে যার কথা আপনি বলছেন যে সেনাবাহিনীর কিছু কিছু দায়িত্বশীল অংশ, যাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্ব তারা পালন করে নাই, এবং যেই সুযোগটি এই ছাত্ররা বা যেই শ্রেণী বা যেই অংশ আজকে আন্দোলন বলছে, গণ অভ্যুত্থান বলছে, বিপ্লব বলছে, সেই অংশটি এই সুযোগটি তারা গ্রহণ করেছে পূর্ণাঙ্গ মাত্রায়, আমি সেটাই বলবো। জি, এবং সেই পক্ষ থেকে বা সরকারে যারা আছেন তারা বলছেন কখনো সেনাবাহিনীকে দেশপ্রেমিক, কখনো আবার তাদেরও আস্থাহীনতার জায়গা সেনাবাহিনীর উপর থেকে দেখা যাচ্ছে। আমি আপনার আরেকটা সাক্ষাৎকার শুনছিলাম, সেখানে আপনি সেনাবাহিনীর প্রসঙ্গে, সেনাবাহিনীর ভূমিকা হতাশাজনক এরকম প্রসঙ্গে বলতে গিয়ে আপনি বলছিলেন যে সাপে দংশন করেছে সেই সাপেই বিষ নামাবে। আমি একটু এই বাক্যটা মোটামুটি ইঙ্গিতটা স্পষ্ট, তারপরেও কোনো ভুল বোঝাবুঝির অবকাশ যেন না থাকে, আপনার কাছে স্পষ্ট হতে চাই, সাপকে? দেখুন, আপনি সাপ বলতে আমি যেটা বুঝিয়েছি এবং আপনি যেভাবে বুঝেছেন এর মধ্যেই আমার মনে হয় থাকা ভালো। স্পষ্ট করতে কোনো সমস্যা আছে? এখন তো অনেক কিছু খোলাসা হচ্ছে, স্পষ্ট হচ্ছে।
না না না, আমার স্পষ্ট করতে সমস্যা নাই। মানে আমি আপনারা কি বলছি যে সেনাবাহিনীকে ইঙ্গিত করছেন? আমি বলছি যেই রাজনৈতিক শক্তি, যেই মানুষকে বিভ্রান্ত করেছে, বিপথে পরিচালিত করেছে, যেই মানুষকে নানান আকাঙ্ক্ষার মধ্যে নিয়ে গিয়েছিল, যেই স্বপ্ন দেখিয়েছিল, যেই প্রত্যাশার জায়গায় তৈরি হয়েছিল, সেই জায়গাটা তো আজকে কি বলে যে ফানুস বেলুনের মতোই ফেটে গেছে, তাই না, ফসকে গেছে। সেই মানুষ তো আজকে হতাশ, সেই মানুষ তো আজকে কি বলবো যে তাদের নিজ ঘরে নিজ সেই পছন্দের নেতৃত্বের কাছেই ফিরে আসবার পুনরায় তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করছে। সেই শেখ হাসিনাই তাদের ভালো ছিল, শেখ হাসিনাই দেশ সুন্দরভাবে পরিচালনা করেছিলেন, তার আমলেই তারা নিরাপদ ছিলেন, সেই কথা তো আজকে তারা ব্যক্ত করছেন এবং সেই আকাঙ্ক্ষা তারা পুনরায় উচ্চারণ করছেন, সেই জায়গায় তারা ফিরে আসতে চাচ্ছে। সুতরাং আমি বলবো যে সেই বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষগুলোকে যারা বোকা বানিয়ে এই আন্দোলন এবং এই কি বলে যে অভ্যুত্থান বলেন, যাই বলেন, যে ভাষাই বলতে চান, সেই জায়গায় যারা নেপথ্য সাহায্য সহযোগিতা করেছিল বা তাদের উদাসীনতা প্রকাশ করেছিল এবং সেই উদাসীনতার সুযোগটি ওই আন্দোলনকারীরা গ্রহণ করেছিল, আমি বলছি যে তাদেরকেই এই বাস্তবতার সম্মুখীন হওয়ার সময় এসেছে। বাস্তবতার মুখোমুখি তারা হবার নিশ্চয়ই সেই উপলব্ধি বোধের জায়গাটা তাদের তৈরি হবে যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও তাদেরকে আবার সঠিক জায়গায় ফিরে দাঁড়াবে। এই তারা কারা জনাব আব্দুর রহমান? তারা আমি বলছি সামগ্রিকভাবে যেই মানে সেই সময়কার আন্দোলনে অংশগ্রহণকারী সকল শক্তিকেই বোঝাচ্ছি। আন্দোলনকারী সকল শক্তি তারা, তাদেরকে আপনি বলছেন। তাহলে আসলে যেই সাপে দংশন করেছে সেই সাপে বিষ নামাবে, বিষটা কিভাবে নামাবে? মানে তারাই সেই বিষটা কিভাবে নামাবে? তারা তাদের সেই কৃতকর্মের জন্য তারা ভুল স্বীকার করবে, তারা তাদের সেই কি বলে যে যেই মানুষকে যেই স্বপ্ন দেখিয়েছিল সেই মানুষের কাছেই, মানুষের আকাঙ্ক্ষার কাছেই তাদের ফেরত যেতে হবে। আর সেই মানুষের আকাঙ্ক্ষার কাছে যদি ফেরত যায় তাহলেই সামগ্রিক এই উপলব্ধি বোধটা জাতির সামনে নতুন করে দাঁড়াবে। ভুলটা তারা স্বীকার করবে। তারা তো বলছে ভুল স্বীকার করবেন আপনারা, মানে আপনারা যেই কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন, যেই কারণে, আপনারা কি ভুল স্বীকার করবেন না? আপনারা আশা করছেন যারা আসলে উচ্ছেদের পেছনে ছিল তারাই ভুল স্বীকার করবে? নিশ্চয়ই তারাই করবে, কারণ আমাদের প্রতিটি মানুষেরই তাদের কর্মকাণ্ডের পরিক্রমায় পথ চলার পথে ভুলভ্রান্তি হতেই পারে। আমাদেরও দীর্ঘ যাত্রাপথে হয়তো আমাদেরও অনেক ভুলভ্রান্তি হতে পারে, সেটি ঠিক আছে, এবং সেই ভুলভ্রান্তির জন্যে সেই আত্মোপলব্ধি আমরা নিশ্চয়ই করব এবং সেজন্যে কোনো ক্ষেত্রে আমরা অনুতপ্ত বোধ এবং সেজন্যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের নিজেদেরকে মূল্যায়নও করব। কিন্তু প্রশ্নটি হলো যেই গোটা আন্দোলনের কি বলে যে যেই একটা মিথ্যা মানে কি বলে যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি করে বাংলাদেশের মানুষের সামনে যেই একটা কি বলে যে তাদের উপরে তাদের সামনে একটা কি বলে ন্যারেটিভ দেওয়া হয়েছিল, সেই জায়গাটা থেকে ফেরত আসতেই হবে। কিন্তু বাংলাদেশের মানুষ তারা আজকে তাদের কি বলে যে ইতিমধ্যেই এই তাদের আন্দোলন ভুল ছিল, তাদের পিছনে গিয়ে তারা ভুল করেছে, এই ধরনের উপলব্ধি বাংলাদেশের মানুষই করছে, বা যারা এই জায়গায় অংশগ্রহণ করেছে তারা সকলেই এখন স্বীকার করছে। আচ্ছা, সাধারণ মানুষ স্বীকার করছে, আর আপনারা আসলে বিবেচনা করছেন আপনাদের ভুল ভ্রান্তিগুলো কি আছে। আমি যদি এটাই আপনাকে জিজ্ঞাসা করি, মানে আপনার অবস্থানটা আপনি স্পষ্ট করছেন, আপনার সেজন্যই আমার আরও একটু জিজ্ঞাসা যে আপনারা আপনাদের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ব্যর্থতা বা আপনাদের দোষ কি দেখেন? না, আমাদের ব্যর্থতা, আমাদের ভুল আমরা তো অবশ্যই স্বীকার করি যে আমরা যদি বিরোধী দলদেরকে কোনো না কোনোভাবে নির্বাচনে আনতে পারতাম, সেটি আমরা আরও অধিকতর
সফলতার জায়গা আমরা দাবি করতে পারতাম। সেই জায়গাটা আমরা আনতে পারিনি। অবশ্যই এই জায়গাটা আমাদের একটা ভুল আছে, এবং তাদেরও একটা রাজনৈতিক ভিন্ন অভিসন্ধি ছিল যে তারা নির্বাচনে না এসে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবে, এবং সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিটাকে 5ই আগস্ট নিয়ে যাওয়া হয়েছে। তো সুতরাং এই জায়গাটা আমরা মোকাবেলা করতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। এবং এমন একটা ঘটনা ঘটলো, যেই ঘটনাটার পূর্ব সতর্কতা আমরা অবলম্বন করতে পারলাম না, বা এটাকে মোকাবেলার জন্যে আমরা কি বলে যে প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না, এবং আমরা আমাদেরকে একটা অন্ধকারে কোনো গোষ্ঠী, কোনো মানে একটা শক্তি আমাদেরকে রাখতে সমর্থ হলো।